হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সকল বন্ধুদেরকে আর্টস উইথ বিডি চ্যানেলে স্বাগত জানাই। সকলে ভালো আছো এই আশা নিয়েই আমি আমার ভিডিও করতে এলাম এবং আশা করি ভিডিওতে তোমাদের সাপোর্ট থেকে থাকবে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এই ভিডিওর আরও ভালো করার যে চেষ্টা সেটা আমাদের ব্যর্থ হয়ে যাবে। তাই সকলকে বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিয়ে নোটিফিকেশনটি অল করে দাও। তাহলে কি হবে, যখনই কোনো ভিডিও ছাড়বো, আমার এই চ্যানেলে আপলোড করব, তাহলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে অতি দ্রুত। এবং চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। বেশি বেশি করে শেয়ার করো এবং কমেন্ট করো, লাইক করো। আর যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। সেই সঙ্গে আরও বলবো তোমাদেরকে যে আমি ইতিপূর্বে সমাসের যে দুটো পর্ব বা দুটো পার্ট তোমাদের সামনে আমি এনেছিলাম, তোমরা দেখেছো। সেই দুটো পার্টে আমি দেখিয়েছি যে সমাস কাকে বলে এবং দ্বন্দ্ব সমাসের ভাগ। আর লাস্ট যে পার্টটা, 2 নম্বর পার্টটা, সেখানে আমি কর্মধারায় সমাসের যে ভাগ সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে বন্ধুরা তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি সমাসের যে আরেকটি প্রধান ভাগ, তৎপুরুষ সমাস, এবং তার যে বিভিন্ন ভাগ, তার ভাগগুলো নিয়ে। তবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে অবশ্যই বলবো, তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ করে করে দেখবে না। স্কিপ করে দেখলে কি হয়, স্কিপ করে দেখলে কিন্তু তোমরা মিস করে যাবে আমি যে কীভাবে কী পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করছি, সেটা কিন্তু তোমরা তাহলে মিস করে যাবে। তাই ভিডিওটি কোনোভাবেই স্কিপ না করে তোমরা ভালো করে টানা মন দিয়ে দেখতে থাকো। এতে করে তোমাদের কাজে আসবে বন্ধুরা, বিফলে যাবে না। বিশেষ করে মাধ্যমিক যারা পরীক্ষার্থী আছো, টেস্ট পরীক্ষা দেবে বা 26-এ ফাইনাল দেবে, এবং ক্লাস 8এও কিন্তু সমাস রয়েছে, এবং যারা 6, 7 বা 9-এ পড়ছো তাদেরও কিন্তু প্রয়োজন লাগবে। তাই আগে ভাগে একটু জেনে রাখতে ক্ষতি কী বন্ধু, জেনে রাখা ভালো। হ্যাঁ, কারণ জেনে রাখলে কিন্তু তুমি অন্যদের থেকে এগিয়ে থাকবে, এটুকু অন্তত তোমার কাছে পাও না। অর্থাৎ তুমি জেনে রাখবে যে আমি অন্তত কিছু এক্সট্রা জানি, আমি এই ক্লাসে পড়ি, তার চাইতে অন্তত আমি ওই ছেলেটার থেকে বা ওই মেয়েটার থেকে আমি একটু কিছু বেশি জানি। এই আশায় কিন্তু তোমাকে ভরসা যোগাবে, আর সেই ভরসা থেকেই তোমার মধ্যে কনফিডেন্স আসবে। আর কনফিডেন্সে কী হবে বন্ধু, তাহলে তোমার আরও একাগ্রতা বাড়বে। তো বন্ধুরা দেখতে থাকো, চলো শুরু করা যাক আজকের যে ভিডিও বা আজকের যে সমাসের যে পাঠ, অর্থাৎ একটা প্রধান ভাগ তৎপুরুষ, সেটা নিয়ে আলোচনা করব। শুরু করা যাক বন্ধুরা, সঙ্গে থেকো, হাল ছেড়ো না, সাথে আছি, তোমরাও সাথে থেকো। দেখো, তো তৎপুরুষ সমাস, ইতিপূর্বে আমরা দ্বন্দ্ব সমাস এবং দেখেছো যে আমি কর্মধারয় সমাস, এই দুটো সমাস নিয়ে আলোচনা করেছি। আজকে শুরু করব তৎপুরুষ সমাস। তো তৎপুরুষ সমাস এটা করার আগে আমাদের, বা এটা জানার আগে আমাদের জানতে হবে যে তৎপুরুষ সমাস কাকে বলে, এটা আমাদের জানতে হবে। না হলে কিন্তু আমরা মিস করে যাব বা মেন জিনিসটাই আমরা ভুলে যাব। তার আগে জানবো যে আমি একটা ছক করেছিলাম, মনে করো, টেবিল চার্ট করে বুঝিয়েছিলাম যে কোন সমাসের ক্ষেত্রে কোন পদ প্রাধান্য পায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কোন সমাসের ক্ষেত্রে কোন পদ প্রাধান্য পায়, এটা মাথায় রাখবে। তাই তোমাদের বলি, তোমরা জেনে রাখো তৎপুরুষ সমাসে তোমরা জানো যে পরপদ প্রাধান্য পায়। তৎপুরুষ সমাসের ক্ষেত্রে পরপদ প্রাধান্য পায়। এবং আর একটা জিনিস মনে রাখবে যে তৎপুরুষ সমাসকে কিন্তু আমরা কি বলি, কারক প্রধান সমাস। কি বললাম, তৎপুরুষ সমাসকে কিন্তু আমরা বলে থাকি কারক প্রধান সমাস। কারণ কারকের যে মেন আমাদের ভাগ, কর্মকারক, করণকারক, নিমিত্ত কারক, তোমার ধরো অধিকরণ, অপাদান, এই যে ভাগগুলো, এই ভাগগুলো কিন্তু আমাদের এই সমাসের মধ্যে রয়েছে কিছুটা, পুরোটাই রয়েছে। সেই জন্য আমরা এটাকে বলি কারক প্রধান সমাস। আবারও বলছি, মনে রাখবে, তৎপুরুষ সমাসে পরপদ প্রাধান্য পায়, আর তৎপুরুষ সমাসের কিন্তু কারক প্রধান সমাস। এবং এই যে এই তৎপুরুষেরও যে সমাস হয় হচ্ছে তাহার সমপ্রিয় পুরুষ। এটা যদি ভাঙি তৎপুরুষকে, তাহলে কি হচ্ছে, তাহার সমপ্রিয় পুরুষ তৎপুরুষ। এটা কিন্তু ব্যাসবাক্য পড়তে পারে যে তৎপুরুষ সমাসে ব্যাসবাক্য করো, তাহলে তোমরা কী করবে, তাহার সমপ্রিয় পুরুষ সমান তৎপুরুষ। তো
সংজ্ঞায় আমরা কি বলবো, না সংজ্ঞায় বলবো যে সমাসের সমস্ত পদে, দেখো পরপদ আমি বলেই দিয়েছি, হ্যাঁ এখানে পরপদ বলেই দিয়েছি, না যে সমাসের সমস্ত পদে পরপদ প্রাধান্য পায় এবং সেই সঙ্গে পূর্বপদের কি হয়, কর্ম করণ অপাদান অধিকরণ নিমিত্ত এই সমস্ত কি হয়, এই সমস্ত কারকের বিভক্তি বা বিভক্তি অনুসর্গগুলো লোপ পায়, তাকে আমরা বলি তৎপুরুষ সমাস। আবারও বলছি সংজ্ঞাটা ভালো করে শোনো, যে সমাসে পূর্বপদ নয় পরপদ প্রাধান্য পায়, মাথায় রাখবে, যে সমাসে পরপদ প্রাধান্য পায় এবং পূর্বপদে কর্মকারক অধিকরণ কারক অপাদান কারক নিমিত্ত কারক, এই যে কারকের যে বিভক্তি এবং তাদের যে অনুসর্গ, সেই অনুসর্গ এবং বিভক্তিগুলো লোপ পায়, তাকে আমরা বলি তৎপুরুষ সমাস। যেমন আমি যদি একটা উদাহরণ তোমাদের বোঝাই তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন আমি লিখলাম, দেখো গাড়িকে চালানো, গাড়িকে চালানো, এটা কিন্তু ব্যাস বাক্য বন্ধুরা, গাড়িকে চালানো হচ্ছে ব্যাস বাক্য। তাহলে দেখো এটা পূর্বপদ, এটা পূর্বপদ, এটা পরপদ। আমি সংজ্ঞায় কি বললাম, যে সমাসে পূর্বপদের বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গ, বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গ লুপ্ত হয়, তাহলে পূর্বপদের বিভক্তি কি, না গাড়ি প্লাস কে সমান গাড়িকে, তাহলে এই যে কে, এই কে পদটা বা কে যে বিভক্তিটা এটা লুপ্ত হবে, লুপ্ত হয়ে সমস্ত পদে এই দুটো যোগ হয়ে বসে যাবে। তাহলে গাড়িকে চালানো কি, এটা আমি যদি মন থেকে আমি মাইনাস করে দিই বা ডিলিট করে দিই মন থেকে, তাহলে কি রয়ে গেল, দুটোকে যোগ করে দিলে হয়ে গেল গাড়ি চালানো। তাহলে বন্ধুরা গাড়ি চালানো কি হলো, গাড়ি চালানো হচ্ছে সমস্ত পদ, এটা হলো সমস্ত পদ, এটা হলো ব্যাসবাক্য। আর তোমরা জানো যে ব্যাসবাক্যের প্রথমটিকে বলা হয় পূর্বপদ, পরেরটিকে বলা হয় পরপদ, ওকে। আর পূর্বপদের যে বিভক্তিটা সেটাই কিন্তু এখানে লোপ পাচ্ছে বন্ধুরা, তাই অযথা ভালো করে তোমরা দেখতে থাকো, এতে অসুবিধা হওয়ার কিছু নেই। হ্যাঁ, যদি অসুবিধা হয় তোমরা তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানো, তাহলে অসুবিধা হলে আমি চেষ্টা করব তোমাদের সেই জিনিসটাকে আমি সলভ করে দেওয়ার। তাই কোনোভাবেই কিন্তু তোমরা হেজিটেট করবে না বা বলবো কি বলবো না এই ধরনের কোনো চিন্তাভাবনা না করে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। তাহলে এই গেল যে তৎপুরুষ সমাসের যে কি বললাম, যে সমাসের পূর্বপদে বিভক্তি লোপ পায় এবং বা বিভক্তি স্থানীয় উপসর্গ লোপ পায়, যারা বিভক্তি লোপ পেয়েছে, লোপ পেয়ে ডাইরেক্ট সমস্ত পদে জুড়ে গিয়ে বসে গেছে, এটা হচ্ছে তৎপুরুষ সমাস। এবার বন্ধুরা আমি আসবো হচ্ছে তৎপুরুষ সমাসের আরও যে ভাগ রয়েছে ভাগগুলো নিয়ে, তোমরা আবার দেখে নাও। এবং গাড়িকে চালানো, যে বললাম গাড়ি চালানো, যদি বলি মালাকে বদল, মালা বদল। সুতরাং এইখানে যে বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গ, অনুসর্গ কোনগুলো তোমরা কারকের সময় দেখেছো, থেকে, হইতে, জন্য, নিমিত্ত, এই যে অনুসর্গগুলো, এই অনুসর্গগুলো কিন্তু এখানে লুপ্ত হয়ে যাবে বা এখান থেকে ডিলিট হয়ে যাবে, ডিলিট বা লুপ্ত হয়ে যাবে, তাহলে তাকে বলা হচ্ছে কি, আমরা তৎপুরুষ সমাস। সেটা তোমরা দেখে নাও, এই বোর্ডটা মুছে ভাগে আসবো। দেখো তো বন্ধুরা, এটা আমি মুছলাম, মোছার পর আমি অন্য যে ভাগটা আছে সেই ভাগটায় আসছি। তো দেখো ভাগগুলো আগে আমরা জেনে নেব, তৎপুরুষ সমাসে কী কী ভাগ রয়েছে। এটা মুছলাম না, যেহেতু আমি বলেছি বেসিক্যালি এটা কারক প্রধান সমাস, তাই কিন্তু তোমরা জানবে এটা কারকের ওপর নির্ভর করেই কিন্তু মানে কারক মানে সমাসটা হয়ে থাকবে। তো যেমন কারক প্রধান সমাস বা কারক যে হয়ে থাকে, আমরা কারক কী কী আছে আমরা জানি না, কর্তৃকারক, কর্মকারক, অমুক তমুক, ঠিক আছে। এই যে অনেকগুলো ভাগ আমরা করেছি, কিছুদিন আগে আমি ভিডিও আপলোড করেছি, তোমরা দেখেছো বা তোমরা টেক্সট বইয়েও পড়েছো বা যে স্কুলে কিংবা যেখানে প্রাইভেট পড়তে যাও তোমরা দেখেছো। তো সেই ভাগগুলোই কিন্তু এর মধ্যে কিছু পড়ে, সেগুলি আমাদের আলোচনা করতে হবে। এখানে কিন্তু কর্তৃকারক বা কর্তৃ তৎপুরুষ বলে কোনো সমাস নেই, সরি। যেটা আছে বন্ধু সেটা কর্ম তৎপুরুষ, কর্ম তৎপুরুষ। তোমরা দেখে বুঝতে পারছো যে এটা কি বলতে চেয়েছে, মানে কর্ম তৎপুরুষ সমাজটা কি বলতে চেয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো যে কর্মকারক সম্পর্কে মানে ওই ধরনের যে বিভক্তি বা এগুলো এইখান ক্ষেত্রে ব্যবহার হয়। অর্থাৎ যেমন যদি সংজ্ঞায় আমি বলি যে যে তৎপুরুষ সমাসে পূর্বপদে, আবার বলছি, যে তৎপুরুষ সমাসের পূর্বপদে কর্মকারকের বিভক্তি সমস্ত পদে লুপ্ত হয়। কি বললাম, যে তৎপুরুষ সমাসের বিভক্তি, সরি, যে তৎপুরুষ সমাসের পূর্বপদে, যে তৎপুরুষ সমাসের পূর্বপদে কর্মকারকের বিভক্তি লুপ্ত হয় সমস্ত পদে, তাকে আমরা বলি কর্ম তৎপুরুষ। যেমন ধরো মালাকে বদল, মালাকে বদল, তাহলে বন্ধুরা এখানে পূর্বপদ কোনটা, মালাকে,
পরপদ কোনটা? বদল। আর আমি কি বলেছি সংজ্ঞায়? পূর্বপদের বিভক্তি, মানে কর্মকারকের বিভক্তি লুপ্ত হবে। কর্মকারকের বিভক্তি কোনটা বন্ধু? এখানে কর্মকারকের বিভক্তি বন্ধু হচ্ছে এখানে কে। তাই কেটা তুমি মন থেকে মাইনাস করে দাও, বা মন থেকে তুমি কেটাকে জাস্ট ডিলিট করে দাও কেটাকে। তাহলে কি পড়ে রইল? পড়ে রইল মালা বদল। তাহলে সমস্ত পদ কোনটা বন্ধু? সমস্ত পদ হলো এটা। আর পূর্বপদ কোনটা? মালাকে, আর বদল হচ্ছে পরপদ। এখান থেকে কেটা মাইনাস বা ডিলিট হয়ে গেল, হয়ে গিয়ে জিরো জুড়ে গিয়ে মালা বদল হয়ে গেল। দেখে নাও, এটা হচ্ছে কর্ম তৎপুরুষ। আবারও সংজ্ঞাটা আমি বলছি, যে তৎপুরুষ সমাসের পূর্বপদে কর্মকারকের বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গ সমস্ত পদে লুপ্ত হয় তাকে বলে কর্ম তৎপুরুষ সমাস। তোমরা সংজ্ঞাটা ভালো করে শুনে নিয়ে, বইয়ে পড়ে নিয়ে একবার উদাহরণটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। বা রথকে দেখা, রথ দেখা, হ্যাঁ, বা গাড়িকে চালানো, গাড়ি চালানো, এইরকম তারা দেখে নাও। আমি পরের ভাগটা আসবো। নেক্সট যে ভাগটা আমি আলোচনা করব, নেক্সট ভাগটা হচ্ছে কি? নেক্সট ভাগটা হচ্ছে করণ তৎপুরুষ। করণ তৎপুরুষের সংজ্ঞা এই কর্ম তৎপুরুষের মতোই একটু হবে, খালি কর্মকারক এখানে বলেছি, সেই জায়গাটা কিন্তু করণ হবে। যেমন করণ তৎপুরুষের সংজ্ঞা কি? না, করণ তৎপুরুষের সংজ্ঞা হচ্ছে বন্ধু, না, যে তৎপুরুষ সমাসের পূর্বপদে করণ কারকের বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গ লুপ্ত হয় তাকে বলা হয় করণ তৎপুরুষ। কি বললাম? যে তৎপুরুষ সমাসের পূর্বপদে করণ কারকের বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গ লুপ্ত হয় তাকে আমরা বলবো করণ তৎপুরুষ সমাস। যেমন আমি যদি এখানে লিখি, ধরো কি বলবো, ধরো লিখলাম ঢেকি দ্বারা ছাঁটা, ঢেকি দ্বারা ছাঁটা। তাহলে বন্ধু দেখো, আমরা দ্বারা আছে দেখে বুঝতে পারছি এটা করণ কারকে আছে, কারণ দ্বারা দিয়া কর্তৃক করণ কারকের কি হয়? অনুসর্গ হয়, আমরা জানি এটা। তাই পূর্বপদ কোনটা? ঢেকি পূর্বপদ বন্ধু। পরপদ কোনটা? ছাঁটা। তাহলে এবার দেখো আমি সংজ্ঞা কি বললাম? পূর্বপদের বিভক্তি বা বিভক্তির স্থানীয় অনুসর্গ লুপ্ত হয়। কি বললাম? পূর্বপদের বিভক্তি বা বিভক্তির স্থানীয় অনুসর্গ লুপ্ত হয় তাকে বলা হয় করণ তৎপুরুষ সমাস। তাহলে এখান থেকে মন থেকে এটা তোমরা ডিলিট করে দাও অনুসর্গটা। তাহলে কি পড়ে রইলো? ঢেকি আর ছাঁটা। এই দুটোকে আমাদের যে সন্ধির যে নিয়ম সেইভাবে যোগ করে দাও, বা এই দুটোকে ডাইরেক্ট যোগ করে দাও, পাশাপাশি বসিয়ে দাও, একসঙ্গে বসিয়ে দাও, দেখো উত্তর আমাদের চলে এলো। তাহলে কি হলো? ঢেকি ছাঁটা। ঢেকি ছাঁটাটা বন্ধু সমস্ত পদ। বোঝা গেল? আবারও বলছি, যে তৎপুরুষ সমাসের পূর্বপদে করণ কারকের বিভক্তি বা অনুসর্গ সমস্ত পদে লুপ্ত হয়, দেখো দ্বারা এখানে নেই, সমস্ত পদে লুপ্ত হয় তাকে বলা হয় করণ তৎপুরুষ সমাস। আবার দেখে নাও, সঙ্গে বোর্ডটা দেখে নাও, সঙ্গে অডিও শুনলে শুনে নাও, মানে এই ভিডিওর যে অডিওটা, সে সঙ্গে যদি পারো টেক্সট বইটা দেখে নাও, গ্রামার বইয়ের খুব ভালো হয় টেক্সট বইটা বললে, কারণ টেক্সট বইয়ের বিকল্প কিচ্ছু নেই, দেখে নাও। পরের যে ভাগটায় আমি আসবো, পরের যে ভাগটা সেটা দেখো, সেটা হচ্ছে অপাদান তৎপুরুষ সমাস। মানে কি বলবো, মানে অপাদান তৎপুরুষ সমাস যে বলবো, অপাদান তৎপুরুষ সমাসে কিন্তু সংজ্ঞাও এই এদেরই মতো, খালি করণের জায়গায় কিন্তু অপাদানটা আমাদের বসে যাবে। কারণ হচ্ছে তোমরা দেখছো যে একইভাবেই কিন্তু আমরা বা আমি এই নিয়ম ধরেই চলেছি, বা এই সংজ্ঞা একইভাবে বলে চলেছি, শুধু এই জায়গাটায় করণের জায়গাটা তোমরা অপাদানটা বসিয়ে দেবে। দেখো আমি পয়েন্ট করছি অপাদান তৎপুরুষ। অপাদান তৎপুরুষ সংজ্ঞা তাহলে কি লিখবে? সংজ্ঞায় লিখবে ওই আগের মতোই, যে তৎপুরুষ সমাসে পূর্বপদে অপাদান কারকের বিভক্তি বা অনুসর্গ থাকে। কি বললাম? যে তৎপুরুষ সমাসে পূর্বপদে অপাদান কারকের বিভক্তি বা অনুসর্গ থাকে এবং সেই বিভক্তি বা বিভক্ত স্থানীয় অনুসর্গগুলি সমস্ত পদে লুপ্ত হয় তাকে আমরা বলবো অপাদান তৎপুরুষ। কি বললাম? যে তৎপুরুষ সমাসে, আবার শোনো, যে তৎপুরুষ সমাসে পূর্বপদে অপাদান কারকের বিভক্তি এবং বিভক্তি স্থানীয় অনুসর্গ থাকে এবং সেগুলি সমস্ত পদে লুপ্ত হয় তাকে আমরা বলি অপাদান তৎপুরুষ সমাস। যেমন দেখো, যদি লিখি হংসের, না ভুল লিখছি, আচ্ছা, যেমন যদি আমি লিখি মৃত্যু থেকে ভয়,
মৃত্যু থেকে ভয়। তাহলে তোমরা আগে দেখো, মৃত্যু হচ্ছে পুরোপদ, মৃত্যু হচ্ছে পুরোপদ, ভয় হচ্ছে পরপদ, আর থেকে কি, থেকে আমরা করার সময় দেখেছি, থেকে হইতে এগুলো হচ্ছে অপাদান কারকের অনুসর্গ। আর সমস্ত পদ এটা। তাহলে আমি সংজ্ঞা কি বললাম, যে অপাদান কারকের বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গ পূর্বপদে থাকলে সেটাকে আমরা মন থেকে মুছে দেব। সেটাকে যদি মুছে দিই বন্ধু, তাহলে কি পড়ে রইল, মৃত্যু ভয়। লিখে দাও, মৃত্যু ভয়। তাহলে এটাই কিন্তু অ্যান্সার, আর এটাই সমস্ত পদ। বারবার বলছি, পরীক্ষায় এই দিকটা দেয়, তোমাকে ব্যাস বাক্য সহ লিখতে হয়, মানে ব্যাস বাক্য এটা করবে, করে ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় অপাদান তৎপুরুষ সমাস। এইভাবেই করার নিয়ম, ঠিক আছে? দেখে নাও এটা। আমি পরের যে রয়েছে, পরের টাইমে আসবো। পরের যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে অধিকরণ তৎপুরুষ। সংজ্ঞা একই, তোমরা নিজেরাই করতে পারবে। বারে বারে শুনছো আমি কর্ম বলেছি, করণ বলেছি, অপাদান বললাম। এবার আমি অধিকরণ তৎপুরুষ আসবো, সংজ্ঞা কিন্তু একই রকম। বুঝলাম এটা বন্ধু? অধিকরণ তৎপুরুষের যে সংজ্ঞাটা, সেটা হচ্ছে এই একই রকম। দেখো না, কি বলবে, যে তৎপুরুষ সমাসে পূর্বপদে, যে তৎপুরুষ সমাসের পূর্বপদে অধিকরণ কারকের বিভক্তি থাকে এবং সেই বিভক্তিগুলো মানে সমস্ত পদে লুপ্ত হয়, যে তৎপুরুষ সমাসে পূর্বপদে অধিকরণ কারকের বিভক্তি থাকে এবং সেই বিভক্তিগুলো সমস্ত পদে লুপ্ত হয়, তখন তাকে আমরা বলি অধিকরণ তৎপুরুষ সমাস। যেমন আমি যদি লিখি গৃহে বাস, তাহলে পূর্বপদ কোনটা, পূর্বপদ কোনটা, পূর্বপদ হচ্ছে গৃহে, পরপদ কোনটা, বাস। তাহলে পূর্বপদে কি বিভক্তি আছে দেখো না, এখানে এ বিভক্তি আছে, ঠিক আছে? এই এ বিভক্তিটা মন থেকে তোমরা মুছে দাও, মুছে দিয়ে এই দুটোকে যোগ করে দাও, যোগ করে সমস্ত পদে বসিয়ে দাও, এবং সেটাই অ্যান্সার আমাদের হয়ে যাবে, গৃহে বাস, গৃহবাস। ঠিক আছে? এরকম তো না। বা ধরো যদি করি মাথা ব্যথা, মাথায় ব্যথা, অন্তস্থ বাদ দিয়ে দাও, তাহলে সমস্ত পদে মাথা ব্যথা বসে যাচ্ছে। তাহলে মাথা ব্যথাটাও এইভাবে আমরা করতে পারি। সেই ছিল অধিকরণ তৎপুরুষ সমাস। আমি পরের ভাগটায় আসবো। দেখো, পরের যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে নিমিত্ত তৎপুরুষ। আমি আগে কি বললাম, এটা কারক প্রধান সমাস, বেসিক্যালি কারকের নিয়ে সবটাই আছে এবং কারকের মতোই, খালি একটু অন্য। দেখো, পরের যে ভাগটা সেটা হচ্ছে নিমিত্ত তৎপুরুষ। সংজ্ঞা কি, সংজ্ঞা হচ্ছে যে তৎপুরুষ সমাসে পূর্বপদে নিমিত্ত কারকের বিভক্তি বা অনুসর্গ থাকে এবং সমস্ত পদে লুপ্ত হয়, তাকে আমরা বলি নিমিত্ত তৎপুরুষ সমাস। কি বললাম, যে তৎপুরুষ সমাসে পূর্বপদে নিমিত্ত কারকের বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গ থাকে এবং সমস্ত পদে সেই বিভক্তি ও বিভক্তি স্থানীয় অনুসর্গ লুপ্ত হয়, তাকে আমরা বলি নিমিত্ত তৎপুরুষ সমাস। তাহলে এর একটা যদি উদাহরণ দিই, এর উদাহরণ তাহলে তোমরা বুঝতে পারবে যে জিনিসটা আমি কি বলতে চাইছি। দেখো, যদি বলি রান্না, রান্নার, আচ্ছা, নিমিত্তে ঘর বা রান্নার জন্য ঘর বসাতে পারি, রান্নার জন্য ঘর। তাহলে তোমরা এখানে দেখো, পূর্বপদ কোনটা, রান্নার, পরপদ কোনটা, ঘর। আর জন্য জানো নিমিত্ত কারকের বিভক্তি কারক করার সময় বলেইছিলাম যে জন্য উদ্দেশ্য সম্প্রদান ইত্যাদি বোঝালে নিমিত্ত কারক হয়। তো কথার কথা হচ্ছে, আমি কি বললাম সংজ্ঞায়, না পূর্বপদের বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গ লোপ পাবে সমস্ত পদে। এখানে জন্যটা যেহেতু অনুসর্গ, আগে মুছে দাও, ঠিক আছে? মন থেকে জাস্ট ডিলিট করে দাও। দেখো এবার পূর্বপদের একটা র বিভক্তি আছে, এটাকেও মন থেকে মুছে দাও। তাহলে কি পড়ে এলো, রান্না আর ঘর, এই দুটোকে জুড়ে একসঙ্গে সমস্ত পদে বসিয়ে দাও, তোমার নিমিত্ত তৎপুরুষ সমাস হয়ে গেল। ঠিক আছে? তারপর যদি বলি ধরো সত্যাগ্রহ, তাহলে কি হলো, সত্যের জন্য আগ্রহ বা সত্যের উদ্দেশ্যে আগ্রহ, এরকম করে। বা যদি বলা হয় তীর্থযাত্রা, তীর্থযাত্রার সাথে কী করবে, তীর্থের জন্য যাত্রা বা তীর্থের উদ্দেশ্যে যাত্রা। ঠিক একইভাবে কিন্তু আমি রান্নার জন্য ঘর, রান্নাঘর করেছি, পুরোপদ রান্নার, পরপদ ঘর, জন্য হচ্ছে অনুসর্গ নিমিত্ত কারকের, জন্যটা আগে ডিলিট করে দিলাম, ডিলিট বা মুছে দিলাম মন থেকে। তারপর রান্নার সঙ্গে একটা র বিভক্তি রয়েছে, সেটাকে আমরা বাদ দিয়ে দিলাম, দিয়ে দুটোকে আমরা জুড়ে দিয়ে একসঙ্গে বসিয়ে দিলাম, বসিয়ে দিলেই কিন্তু আমাদের অ্যান্সার তৈরি হয়ে গেল। আর এটা হয়ে গেল সমস্ত পদ। দেখে নাও, আমি পরের ভাগটা আসবো। পরেরটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ, মানে সম্বন্ধ কারকের সঙ্গে রিলেটেড কিছুটা, এটা মুছলাম। সম্বন্ধ তৎপুরুষ ক্ষেত্রে বন্ধু আগে সংজ্ঞাটা মাথায় রাখতে হবে, এর মধ্যে সংজ্ঞা একই রকম। তা তোমরা কি বলবে, না যে তৎপুরুষ সমাসে পূর্বপদে
যে তৎপুরুষ সমাসে পূর্বপদে সম্বন্ধকারকের বিভক্তি বা সম্বন্ধ পদের বিভক্তি থাকে এবং সেই বিভক্তির সমস্ত পদে লুপ্ত হয়। কি বললাম? যে তৎপুরুষ সমাসে পূর্বপদে সম্বন্ধ পদের বিভক্তি থাকে এবং সমস্ত পদে সেই সম্বন্ধ পদের বিভক্তি লুপ্ত হয়ে যায়, তাকে আমরা বলি সম্বন্ধ তৎপুরুষ সমাস। এবার আমি একটা প্রশ্ন বলি যে সম্বন্ধ কারকের যে বা সম্বন্ধ পদের যে বিভক্তিগুলো, সেগুলো কি হয়? সমাস করার সঙ্গেই সময় কিন্তু আমি বলে দিয়েছিলাম বন্ধু যে ওখানে কিন্তু র আর এর এই দুটো হচ্ছে সম্বন্ধ পদের বিভক্তি, তাই এই দুটো আমাদের ভুললে চলবে না। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। দেখো, আমি সমস্ত পদটা আগে লিখছি, তারপর না হয় আমি ওখানে তোমাদের ব্যাস বাক্যটা করে দেখাবো। দেখো, হংস ডিম্ব, তো এখানে দেখো হংস ডিম্ব কথা হচ্ছে এটা হচ্ছে সমস্ত পদ, এটা হলো সমস্ত পদ। এটা ব্যাস বাক্য করবো। ব্যাস বাক্য করলে কি হয়? করলে হয় হংসির ডিম্ব, হংসির ডিম্ব। এবার কেন করলাম মনে প্রশ্ন আসতে পারে যে এখানে হংস ডিম্ব, এখানে হংসির ডিম্ব কেন হলো? আগে বলে দিই সম্বন্ধবাদের বিভক্তি র বা এর, তাই মন থেকে আমরা র বা এরটা ব্যাস বাক্য থেকে বাদ দিয়ে দিলাম। এবার দেখো, আমি যদি বলি জুড়ে বসিয়ে তাহলে কি হয়? হংসি ডিম্ব হয়, কিন্তু কথাটা না সমাসের অর্থই হচ্ছে সংক্ষেপে, সহজ করে, সুন্দর করে বলার জন্য। কিন্তু আমি যদি এখানে হংসি ডিম্ব লিখি সমস্ত পদে, তাহলে কিন্তু কথাটা ঠিক মানে কর্ণ গোচর বা কানে ঠিক মানে মধুর শোনায় না। কিন্তু আমি হংস ডিম্ব বলি, তাহলে কিন্তু কানে ভালো মানায় শব্দটা। এবার হচ্ছে তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার তাহলে তো বা আপনি যে বলছেন তাহলে হাঁস তো ডিম পারে না, তাহলে আপনি হংস কেন লিখছেন? আমি জানি হাঁস ডিম পারে না, হংসির ডিম পারে। কারণ হাঁস পুংলিঙ্গ আর হংসি স্ত্রীলিঙ্গ, তাই ডিম পাড়ার ক্ষমতা হংসিরই রয়েছে। কিন্তু ওই কি বললাম? বললাম সমাস কথার অর্থ সংক্ষেপে সুন্দর করে বলার জন্য, সেই জন্যই এখানে কিন্তু আমি হংস করেছি। যেমন আমি যদি বলি ছাগ দুগ্ধ, নিশ্চয়ই ছাগল দুগ্ধ দেয় না, ছাগল পুংলিঙ্গ, তাহলে কে দেয়? তার বিপরীত যে লিঙ্গ স্ত্রীলিঙ্গ, সে দুগ্ধ দেয়, তখন আমি কি করব? ছাগির দুগ্ধ করব। বা যদি বলি মৃগ শিশু, এটা যদি করি মৃগ শিশু, আমরা জানি যে স্ত্রী মানে পুরুষ যে হরিণ, সে বাচ্চা প্রসব করতে পারে না, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? মৃগীর শিশু সমান মৃগ শিশু, এই পথ অবলম্বন করব আমরা এই সম্বন্ধ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে। বা আমি যদি বলি রাজপথ, এক্ষেত্রে তোমরা কী করবে? রাজার পথ করবে? মোটেই না, তাহলে কিন্তু ভুল। রাজপথ মানে হচ্ছে পথের যে রাজা, তাকে বলা হয় রাজপথ। সুতরাং ওই জন্য পথের সঙ্গে দেখো আমি সম্বন্ধবাদের বিভক্তি র যোগ করলাম। পথের রাজা, পথের রাজা রাজপথ, পথের রাজা রাজপথ, এইভাবে। ওকে, তোমরা দেখে নাও, আমি পরের ভাগটায় আসবো। আর অবশ্যই আবারও বলছি, বুঝতে না পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, চেষ্টা করবো মানে যেটা বুঝতে পারছো না সেগুলো যাতে সমস্যাটা মেটানো যায়, মানে কিছুটা পথ অবলম্বন করে, তাহলে তোমাদেরও অনেকটা সুবিধা হয়। অবশ্যই কিন্তু জানিও কমেন্ট সেকশনে ভুলটা আমার কোথায় হচ্ছে বা আমার টেকনিক্যাল ফল্ট কোথায় হচ্ছে, আমি বোঝাতে পারছি কি না, এগুলো তোমরা অবশ্যই জানিও। কারণ ভুল ধরালে বা ধরিয়ে দিলে আমরা কি হব? সেই ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করে আরও ভালো করার চেষ্টা করব। বারে বারে সকলকে অনুরোধ করব, ভুলটা অবশ্যই জানাও, ফল্ট কোথা হচ্ছে জানাও আমাকে। আমার ফলটা, তোমার ফলটা তো অবশ্যই জানাবে, তোমাদের ফলটা, আমার ফলটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে এই জায়গাটা ঠিক বোঝানো আপনি বোঝাতে পারছেন না, কিংবা টেকনিক্যাল কিছু ইস্যু আমাকে অবশ্যই জানাতে পারো। আমি আমার চেষ্টা করব সেটা ঠিক করার। তো বন্ধুরা, বুঝলাম পরের যে ভাগটা রয়েছে, পরের ভাগটায় আমি চলে যাব। পরের যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে নং তৎপুরুষ সমাস, বা যেটাকে আমরা বলি না তৎপুরুষ সমাস। অনেক ক্ষেত্রে নজনা ইও বলা হয়, একই জিনিস, কোনো অসুবিধা নেই। নং তৎপুরুষ সমাস, তাহলে এক্ষেত্রে সংজ্ঞা কী হবে? যে তৎপুরুষ সমাসে পূর্বপদে না বাচক শব্দ হয় বা নেতিবাচক পদ বসে। কি বললাম? যে তৎপুরুষ সমাসে পূর্বপদে নেতিবাচক শব্দ বসে, তাকে আমরা নং তৎপুরুষ সমাস বলি। যেমন নেতিবাচক অব্যয় থাকে, যেমন কি বলতে পারি? নয়, নেই, এই ধরনের শব্দগুলো আমরা
বসতে পারি এবং অবশ্যই পরপদে অর্থ প্রাধান্য পাবে। বারবার বলছি, তৎপুরুষ সমাসের সবটাই কিন্তু পরপদে অর্থ প্রাধান্য পায়। কি বললাম, যে তৎপুরুষ সমাসে পূর্বপদে নেতিবাচক অব্যয় পদ থাকে এবং পরপদে অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় নং তৎপুরুষ সমাস। যেমন আমি বলি, যদি দেখো, নয় স্পষ্ট, নয় স্পষ্ট, তাহলে এখানে পূর্বপদ কোনটা? পূর্বপদ হচ্ছে নয় আর স্পষ্ট হচ্ছে পরপদ। তাহলে কি বললাম, পূর্বপদে নেতিবাচক অব্যয় পদ থাকবে। কোনটা এখানে নেতিবাচক অব্যয় পদ? নয়টা। এই নয়টা হচ্ছে নেতিবাচক অব্যয় পদ। আচ্ছা, এটা হচ্ছে পূর্বপদ আর পরপদ স্পষ্ট। তাহলে নয় স্পষ্ট কি হয় বন্ধু? অস্পষ্ট। খুবই সোজা, নয় স্পষ্ট অস্পষ্ট এইভাবে হবে। বা আমি যদি বলি গড় হাজির, গড় হাজির, তাহলে কি হলো? নয় হাজির, নয় হাজির, গড় হাজির। হ্যাঁ, নয় হাজির, গড় হাজির। কিংবা যদি বলি বে হিসেবি, তাহলে কি করবো? নয় হিসেবি, বে হিসেবি। পূর্বপদে এই নয়টা কিন্তু আসবেই, এটা আসবেই, না হলে কিন্তু তোমার না তৎপুরুষ সমাস কিন্তু হবে না। এটা আসতেই হবে ব্যাস বাক্যের মধ্যে। এটাই হচ্ছে এর মার্ক, অর্থাৎ এটা দেখে বুঝতে পারবো যে এটা আমরা নং তৎপুরুষ সমাসে আসছি। এবার করছি। বা আরেকটা আছে নং বহুব্রীহি। এই একই রকম, একটু আলাদা। এখানে যেমন ব্যাস বাক্যের সাথে যার নেই, নং বহুব্রীর ক্ষেত্রে কিন্তু ব্যাস বাক্যের মধ্যে যার লাস্টে বসে। এটুকু পার্থক্য তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, আশা করি। পরের যে ভাগটা রয়েছে, পরের ভাগটায় আমি চলে যাচ্ছি, এটা মুছে দিলাম। পরের যে ভাগটা রয়েছে বন্ধু, পরের ভাগটা হচ্ছে, দেখতে থাকো। পরের ভাগটা চেষ্টা করছি একটু সহজ, এটা আগে করিয়ে দেবো, শক্তটা লাস্টে করাবো। মানে এই তৎপুরুষ সমাসের ভাগের, তো আমরা তো অনেকটাই চলে গেলাম। তৎপুরুষ সমাসের অনেকগুলি ভাগই, আমাদের যে মানে কর্ম, করণ, অপাদান, অধিকরণ, নিমিত্ত, সম্বন্ধপদ, এই মেনলি যে কারক প্রধানের যে ভাগটা ছিল সেটা হয়ে গেল। সেই সঙ্গে আমি না তৎপুরুষটাও বুঝিয়ে দিলাম। এবার আমি আসবো বন্ধু উপপদ তৎপুরুষ, ব্যাপ্তি তৎপুরুষ আর ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। কি বললাম? উপপদ তৎপুরুষ, ব্যাপ্তি তৎপুরুষ আর হচ্ছে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। চলো দেখি। ফার্স্ট হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস, এরই ভাগের মধ্যে পড়ে উপপদ তৎপুরুষ সমাস। ভালো করে দেখো, উপপদ তৎপুরুষ সমাস সংজ্ঞা আমাদের জানতে হবে না, ভালো করে মনে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা। আগেরগুলো খুব সহজেই আমরা বলে মানে করে নিয়েছি যে পূর্বপদে অমুক কারকের বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গ থাকলে সেগুলো সমস্ত পদে লিপ্ত হয় এবং পরপদ অর্থে প্রাধান্য পায়, তাকে আমরা অমুক সমাস বলেছি। কর্মকরণ, অপাদান, অধিকরণ তৎপুরুষ সমাস বলে আমরা করে ফেলেছি। কিন্তু কথার কথা হচ্ছে, এই যে উপপদ তৎপুরুষ সমাস, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা এবং মনে রাখার বিষয়। কারণ হচ্ছে আগের সংজ্ঞার সঙ্গে এর কিন্তু অনেক পার্থক্য রয়েছে, অনেক ডিফারেন্স রয়েছে। আগের সংজ্ঞার সঙ্গে এর কিন্তু মিল অনেকটাই নেই, বা মিল সম্পূর্ণই আলাদা বলা যায়। কারণ এখানে মেনলি হচ্ছে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয়। কি বললাম? যে তৎপুরুষ সমাসে, আমি লিখছি, যে তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদ, উপপদের সঙ্গে কৃদন্ত পদ, এই দুটো মনে রাখবে। উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয়, তাকে আমরা অ্যাকচুয়ালি বলি উপপদ তৎপুরুষ সমাস। এবার কথা হচ্ছে, কৃদন্ত পদ কি? তোমরা ক্লাস 9-এ পড়েছো, যারা 10-এর শিক্ষার্থী, দেখো ওখানে তোমরা প্রত্যয় পড়েছিলে। প্রত্যয় পড়েছিলে তো? প্রত্যয় দুই প্রকার, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। এবং কৃত প্রত্যয় কী বলেছিলাম? ধাতুর পরে বসে, আর তদ্ধিত প্রত্যয় শব্দের পরে বসে। তো কথা হচ্ছে, তাহলে কৃদন্ত পদ আমরা কাকে বলবো? না, কৃত প্রত্যয় থেকে উৎপন্ন শব্দকে বলা হয় কৃদন্ত পদ। কি বললাম? কৃত প্রত্যয় থেকে উৎপন্ন শব্দকে বলা হয় কৃদন্ত পদ। যেমন ক্রি প্লাস সানচ, কুরবান, বৃত প্লাস সানচ, বর্তমান, এই ধরনের, ঠিক আছে? স্মৃ প্লাস সানচ, ম্রিয়মান, এই যে এইগুলো তোমরা করে থাকছো ক্লাস 9-এ, তো সেটা তোমার কৃদন্ত পদ বা কৃত প্রত্যয়। তাহলে কি বললাম? উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে আমরা বলবো হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এবার একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে যে কিভাবে হচ্ছে। যেমন ধরো দিলাম ইন্দ্রজিৎ, সমস্ত পদটা আমি আগে দিলাম ইন্দ্রজিৎ। এটাকে ব্যাস বাক্য করো। ব্যাস বাক্য করলে কি হয়? ইন্দ্রকে জয় করেছেন
ইন্দ্রকে জয় করেছেন যিনি বা যে, ঠিক আছে, ইন্দ্রকে জয় করেছেন যিনি বা যে, তাকে বলা হয় ইন্দ্রজিৎ বা সত্যবাদী। সত্যবাদী কি হবে? সত্য কথা বলেন যিনি বা যে। মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেন যে বা যিনি। তাহলে হাড় ভাঙা কি হবে? হাড় ভাঙে যে, হাড় ভাঙা, এরকম তারা। ঠিক আছে, এখানেও দেখো ঠিক পূর্বপদ, ঠিক আছে, পরপদ, হ্যাঁ, এবং দেখো পূর্বপদের বিভক্তি কিন্তু লোপ পেয়েছে অবশ্যই, কারণ এখানে কে আছে, এখানে কে নেই সমস্ত পদে, এটা সমস্ত পদ বলে দিচ্ছি, সমস্ত পদ, এখানে কেটা কিন্তু মুছে যাচ্ছে। তাহলে দেখো ইন্দ্রকে জয় করেছেন যিনি ইন্দ্রজিৎ, আর উপপদ তৎপুরুষ সমাসের ব্যাসবাক্যের শেষে মাথায় রাখবে যিনি বা যে বসে। উপপদ তৎপুরুষ সমাসের শেষে যিনি, ব্যাসবাক্যের শেষে যিনি বা যে বসে। তাহলে মেনলি হচ্ছে সমাসটা হচ্ছে এর সঙ্গে এর আর এর সঙ্গে এর। তাহলে কি বললাম? উপপদের সঙ্গে কৃদন্ত পদ, মেন হচ্ছে এই দুটো পদের মধ্যে যে সমাস হচ্ছে তাকে বলছি আমি তৎপুরুষ সমাস। এবার ইন্দ্র হচ্ছে তোমার কি কৃদন্ত পদ, আর জয় হচ্ছে উপপদ, এরকম দ্বারা। ঠিক আছে, যে তৎপুরুষ সমাসে পুরো পদে কি থাকে? কৃদন্ত পদ, এইরকম দ্বারা সমাসটা হয়ে থাকবে। হ্যাঁ, এবং সমস্ত পদে দেখো বলেছি বিভক্তি লোপ পাবে, খেয়ে পেয়েছিল এখানে ব্যাসবাক্যের মধ্যে কে বিভক্তি আছে, সমস্ত পদে লোপ নেই। আবারও বলছি, যে তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। এটা হচ্ছে উপপদ ইন্দ্র, আর জয় হচ্ছে ইন্দ্র হচ্ছে কৃদন্ত পদ, আর উপপদ হচ্ছে জয়, এইরকম দ্বারা। ঠিক আছে, ওকে, এটা বুঝলাম। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানিও। ভুল হতেই পারে, ভুলটা আমাকে ধরিয়ে দিলে খুব ভালো হয়, তাহলে আমি ভুলটা ঠিক করে নেব। এবং অবশ্যই যে ভুল ধরিয়ে দেবে যে আমি এখানটা ভুল করেছি তাকে আমি অবশ্যই ধন্যবাদ আগেভাগে দিয়ে রাখছি যে ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। কারণ আমরা মানুষ, আমরা কোনো যন্ত্র নই। কারণ যন্ত্রের মধ্যে তোমরা জানো যে তাকে সমস্ত তথ্য বাইরে থেকে দিয়ে দেওয়া হয়, সে সেই মতো কাজ করে। আর আমরা বিভিন্ন একটা যন্ত্রের যেমন কোনো টেনশান নেই, একটা যন্ত্রের যেমন কোনো চিন্তা ভাবনা নেই, কিন্তু আমরা মানুষ, তোমরাও মানুষ, আমিও মানুষ, তো প্রত্যেকেরই চিন্তা ভাবনা রয়েছে, একটু আধটু ভুল হতে পারে। যদি ভুল হয়ে থাকে বন্ধু, অবশ্যই ভুলটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আমি যেখানটা ভুল হচ্ছে সেখানটা আমি শুধরে নেওয়ার অবশ্যই চেষ্টা করব, এবং যে ভুল ধরিয়ে দিতে, মানে যে ভুল ধরিয়ে দেবে তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। কারণ মানুষ ভুল করতে করতে শেখে, এবং ভুল আমারও হতে পারে, তোমাদের হতে পারে, তাই ভুল করলে মনে হয় ভুলটা স্বীকার করে নিয়ে শুধরে নেওয়াই ভালো। অবশ্যই তোমার ভুলটা জানিও। যা বুঝলাম, পরের ভাগটা আসছি। পরের যে ভাগটা আসবো সেটা হচ্ছে ব্যাপ্তি তৎপুরুষ সমাস। ব্যাপ্তি তৎপুরুষ সমাস হয়ে গেছে বন্ধু, তৎপুরুষ সমাসের ভাগগুলো, আর একটা মাত্র আছে, সেটা দেখিয়ে দেবো, ব্যাপ্তি তৎপুরুষ সমাস। এটাও তোমরা ভালো করে দেখো, কারণ এর সংজ্ঞার সঙ্গে কিন্তু আগের যে সংজ্ঞাগুলো করেছি বা সেগুলো কিন্তু কোনো রকম মিল নেই। তবে এর সংজ্ঞা অত্যন্ত সহজ। এর সংজ্ঞা সহজ আমি এই জন্যই বললাম যে এই কি এর ব্যাসবাক্যের মধ্যে ব্যাপ্তি বোঝায়। সংজ্ঞা ছেড়ে যদি আমরা শর্টে বুঝতে চাই, একদম বলা হয় যেটা খুব সহজ পদ্ধতিতে, যে যে সমাসে ব্যাসবাক্যের মধ্যে ব্যাপ্তি বোঝায় তাকে আমরা ব্যাপ্তি তৎপুরুষ সমাস বলে থাকি, সহজ করে বোঝার জন্য। যেমন ধরো আমি যদি বলি চিরসুখী, আমি একটা উদাহরণ দিলাম, চিরসুখী, এটা হচ্ছে সমস্ত পদ, ঠিক আছে, এটা হচ্ছে সমস্ত পদ। তাহলে যখন ব্যাসবাক্য করব তখন কি লিখব? চিরকাল ব্যাপিয়া সুখী, চিরকাল ব্যাপিয়া সুখী। তাহলে দেখো ব্যাসবাক্যের মধ্যে একটা ব্যাপ্তি বোঝাচ্ছে এমন কোনো শব্দ রয়েছে, চিরকাল ব্যাপিয়া সুখী, ব্যাপিয়া রয়েছে, তো এটাকে জাস্ট মন থেকে মুছে দাও। কী রইলো? চিরকাল সুখী, আর চিরর সঙ্গে যে শব্দ যোগ থাকবে সেটাকে আমি আমার মতো বোঝাচ্ছি, ঠিক আছে। এবার আমি বইয়ের দিকে যাচ্ছি না, হয়তো বলবে যে বইয়ে এরকম লেখা যায়, আপনি এরকম বলছেন, আমি সহজ করে যেটা বোঝানো যায় সেটাই বোঝাচ্ছি। তো চিরকাল ব্যাপিয়া সুখী, প্রথমত ব্যাসবাক্যের মধ্যে যে ব্যাপ্তি যে পদটা থাকবে সেটা তোমরা বিলুপ্ত করে দেবে, মন থেকে মুছে দেবে, এবং পূর্বপদে যে চির যে থাকবে যে পদটা, সেই পদের সঙ্গে যে থাকবে সেটা তোমরা আমরা একটা মন থেকে মুছে দিলাম। হ্যাঁ,
এই যে কালটা মুছে দিলাম, তারপর চির আর সুখী পড়ে এলো, এই দুটোকে আমরা যোগ করে দিয়ে সমস্ত পদে বসিয়ে দেবো, তাহলে হলো চির সুখী। যেমন যদি বলি আপাদমস্তক, পা থেকে মাথা পর্যন্ত, সমুদ্র হিমাচল, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, অর্থাৎ যে তৎপুরুষ সমাসের ব্যাপ্তি বোঝায় তাকে আমরা বলি ব্যাপ্তি তৎপুরুষ সমাস। দেখে নাও, আমি লাস্ট যে ভাগটা আছে সেই ভাগটায় আমি চলে আসবো। লাস্ট ভাগটা দেখে নাও, তাহলে আমাদের তৎপুরুষ সমাসের যে পার্ট সবটা মিটে যাবে। লাস্ট ভাগটা রয়েছে কি? লাস্ট ভাগটা রয়েছে বন্ধু ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস। লাস্ট যে ভাগটা ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস। দেখো, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস। ওকে, তাহলে আমি চলে আসি ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস। লাস্ট ভাগ দেখে নাও, সংজ্ঞার আগে জেনে নাও না, যে তৎপুরুষ সমাসের পূর্বপদে ক্রিয়াবাচক বিশেষণ থাকে। কি বললাম? যে তৎপুরুষ সমাসের পূর্বপদে ক্রিয়াবাচক বিশেষণ থাকে তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস। আবারও বলছি, যে তৎপুরুষ সমাসের পূর্বপদে ক্রিয়াবাচক বিশেষণ থাকে তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। যে তৎপুরুষ সমাসের পূর্বপদে ক্রিয়াবাচক বিশেষণ থাকে তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দেখো, অর্ধ মৃত, অর্ধ মৃত, এটা সমস্ত পদ, বলে দিই সমস্ত পদ। তাহলে ব্যাস বাক্য করব অর্ধভাবে মৃত। তাহলে বন্ধু এখানে পুরোপদ কোনটা? পুরোপদ হচ্ছে অর্ধভাবে, আর পরপদ কোনটা? এটা। আমি কি বললাম? যে তৎপুরুষ সমাসে কি বোঝাবে? যে তৎপুরুষ সমাসের পূর্বপদে ক্রিয়াবাচক বিশেষণ থাকে, তাহলে মরা, মৃত, মৃতটা কেমন? আধ মরা, অর্ধভাবে, তাহলে এটা বিশেষণ বোঝাচ্ছে, মানে এটা অর্ধভাবে, এটা বিশেষণ বোঝাচ্ছে। কারণ বিশেষণ আমরা আগেই পড়েছি না, যে পদের সাহায্যে বিশেষ্য পদের দোষগুণ অবস্থা বোঝায় তাকে আমরা বিশেষণ বলি। তো সেভাবে যদি আমি দেখি মৃত ব্যক্তিটা কেমন বা মৃতটা কেমন, মরাটা কেমন, অর্ধভাবে বা আধভাবে মরা, সেই হিসাবে আমি করলাম অর্ধমৃত। দেখতেই পাচ্ছ ব্যাস বাক্য, পূর্বপদ পরপদ। আচ্ছা, আর একটা যদি বলি নিম রাজি, নিম রাজি মানে কি? নিম মানে সে রাজি ঠিক নয়, মোটামুটি মানে তাহলে কি হলো? নিম রূপে রাজি, এইভাবে। অর্থাৎ সে কেমন ধরনের রাজি? নিম। এই নিমটা হচ্ছে এখানে ক্রিয়া বাচক বিশেষণ। তো আবারও বলছি সংজ্ঞাটা, যে তৎপুরুষ সমাসের পূর্বপদে ক্রিয়াবাচক বিশেষণ পদ হয় তাকে আমরা বলি কি? ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস। ঠিক আছে, এইভাবে দেখতে থাকো বন্ধুরা, এবং অবশ্যই তোমরা উদাহরণটা রাখো, তাহলে বুঝতে পারবে যে কি বলতে চাইছি। এবার দেখে নাও ঝটপট, আমি চলে এসেছি একদম শেষ পর্যায়ে, বা আমাদের যে শেষ যে ভাগটা, সে শেষ ভাগটা আমাদের আলোচনা হয়ে গেল। এবার আমি আজকের এই যে ভিডিওটা শেষ করব। তবে আগামী দিন আমি নিয়ে চলে আসবো হচ্ছে সমাসের যে পরবর্তী যে ভাগটা, পরের পার্টে আমি আলোচনা করব। কারণ একদিনে টানা আলোচনা করলে একবারে তোমরা সব নিতে পারবে না। অল্প অল্প করে আলোচনা করলে কি হয়, আমরা যেটুকু বুঝি সেটা আমাদের মাথার মধ্যে কিন্তু থেকে যায় এবং আমরা তাহলে ভুলে যাই না। তাই আমি অল্প অল্প করে শেখানোর চেষ্টা করছি, সময়টা বেশি লাগুক, তাতে কিন্তু আমরা ভালো করে জিনিসটা শিখেই যাই, যাতে আমাকে বারে বারে জিনিসটা পড়তে না হয়। একবার এমনভাবে শিখবো যাতে সেটা আমার সারা জীবন মনে গেঁথে যায়। এইভাবে অল্প অল্প করে থাকবো। একদিনে বেশি খাবার খেলে যেমন বদহজম হয়ে যায়, সেরকম তারা একবারে অতিরিক্ত শিখে মানে গেলে কি হয়, আমি আগে যে জিনিসটা শিখছি সেটা ভুলে যাব। তাই অল্প অল্প করে শিখলে জিনিসটা বহুত মানে মাথার মধ্যে থাকে। তোমরা রিপিট করো, রিভিশন করো, অনুশীলন করো, তাহলে দেখবে আরও ভালো মনে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও না ভিডিওটি আমার কমেন্ট সেকশনে, অবশ্যই জানিও। এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশনটা অল করে দিও, বেল আইকনটা প্রেস করে দিয়ে, এবং চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। কমেন্ট করলে আমরা ভিডিও তৈরি করতে আরও উজ্জীবিত হই। আর তোমাদের যদি এই ভিডিওটা তোমাদের উপকারে আসে, তাহলে আমি আমার পরিশ্রমকে সার্থক বলে মনে করব। অবশ্যই আশা করি তোমাদের এই যে ভিডিওটা তোমাদের কাজে লাগবে।
শিক্ষার জগতে বা সামনে যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের বেশি গুরুত্বপূর্ণ কাজে লাগবে। এই আশা রেখেই তোমাদের যে ভালো রেজাল্ট হবে এই আশা রেখেই আমি আমার ভিডিওটি শেষ করলাম। সকলে ভালো থাকবে বন্ধুরা। গুড নাইট। ভালো করে পড়াশোনা চালিয়ে যাও।